আরে উনি তো আসছে। আপনার সমস্যাটা কোথায়? স্যার ফিতে চেয়ারম্যান আসুন, আপনি ওটা ফিতে নিয়ে আসুন। বাইরে ফিক্স হয়ে গেলেন। দেখে 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 আমরা দাঁড়াবোই না। স্যার সামনের দিকে একটু স্যার। ভাই আমি ক্যামেরায় সামনে চলে যাই একবারে ওখান থেকে আছে। ভাই ইমরান ভাই, এই ইমরান মনিটর একটু দেখাইতে বলুন। মনিটর কি দিয়ে রাখছে? ডিসপ্লেতে কি দিয়ে রাখছে? না পোলা মোবাইল চাপে খালি ওর। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহপূর্বক নিজ নিজ আসন গ্রহণ করুন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, অনুগ্রহপূর্বক নিজ নিজ আসন গ্রহণ করুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাওয়া বইমেলা 2025 এর সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম, মহাপরিচালক বাংলা একাডেমি, সম্মানিত চেয়ারম্যান রাওয়া কর্নেল মোহাম্মদ আব্দুল হক, কার্যনির্বাহী পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, রাওয়া পরিবারের লেখক লেখিকাবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাওয়া বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য রাওয়া মসজিদের পেশ ইমাম মাওলানা ইমামকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ
باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রভু অতি মহান, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সম্মানিত উপস্থিতি, এখন রাওয়া বই মেলা 2025-এর স্বাগত বক্তব্য প্রদান করার জন্য রাওয়া কার্যনির্বাহী পর্ষদের সম্মানিত মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুজ্জামানকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম, মহাপরিচালক বাংলা একাডেমি, উপস্থিত রাওয়া চেয়ারম্যান, আজকের মেলার বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, রাওয়ার সম্মানিত সদস্য এবং লেখকবৃন্দ, প্রকাশকবৃন্দ, উপস্থিত মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষকগণ, আসসালামু আলাইকুম। রাওয়ার বইমেলা 2025 3 দিনের একটা মেলা, যেটা আজকে থেকে শুরু, যেটা শেষ হবে আগামী 1 নভেম্বর শনিবার। এই 3 দিনের মেলার প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। এটা সকলের জন্য উন্মুক্ত। আমাদের এই বছরের মেলার যে মূল প্রতিপাদ্য বা স্লোগান হলো চাকুরিজীবী কিংবা অবসরী বই পড়ার অভ্যাস গড়ি। চাকুরিজীবী কিংবা অবসরী বই পড়ার অভ্যাস গড়ি। এই মেলার আইস ব্রেকিং হয় গত 27 তারিখে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। তো আমরা আজকের এই বইমেলায় 55টা স্টল আছে, যার ভিতরে 57 জন রাওয়াল লেখক আছে যাদের বই এখানে আছে। তাছাড়াও বাংলা একাডেমি ছাড়া আরও 25টি খ্যাতনামা প্রকাশক, তাদের বইও এখানে ওনারা রেখেছেন। ওগুলো সমারোহ এখানে বিদ্যমান। এই মেলা হবে লেখক এবং প্রকাশকদের একটা মিলন মেলা। এখানে লেখক এবং প্রকাশকরা তার সকাল বিকাল তাদের নিজস্ব বইগুলো পরিচিতি দিবেন। তাছাড়াও আগত যে দর্শক আছে তাদের জন্য থাকছে এখানে মুখরোচক খাবার এবং শীতের পিঠা। আমরা এই মেলাতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রিন্সিপাল, তাছাড়া বিভিন্ন ক্লাবের সম্মানিত সদস্য, ডিওএইচএস পরিষদের সদস্যগণ, আমাদের যে স্পন্সর আছে স্পন্সরের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে এখানে আমন্ত্রণ করেছি। তাছাড়া আমন্ত্রণ করেছি এই ঢাকার আশেপাশের 15 থেকে 20টা স্কুল কলেজের শিক্ষার্থীদের এবং তাদের শিক্ষকদের। এই মেলা প্রতিদিন 3টায় শিক্ষার্থীদের জন্য থাকছে
কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তাছাড়াও তাদের জন্য থাকবে পুরস্কারের বিতরণের ব্যবস্থা। প্রতিদিন মাগরিবের পরেই জ্ঞান অর্জন এবং নৈতিকতার উপর থাকবে মোটিভেশন লেকচার। এই মেলায় আমাদের উদ্দেশ্য সকলের হাতে বই পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের বইয়ের প্রতি অনুরাগী করা। আমরা আশা করছি আপনারা পরিবারসহ এই মেলাকে জয়েন করবেন। এখানে আপনাদের পরিবারসহ উপস্থিতি, স্পন্সরদের সহায়তা এবং মেলার বাস্তবায়ন কমিটির সহযোগিতা এই মেলাকে সাফল্যমণ্ডিত করবে বলে আমার বিশ্বাস। আগামী শনিবার রাত 8টায় মেলার সমাপনীতে ডক্টর মাহমুদুর রহমান, সম্পাদক আমার দেশ, উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন। ঢাকার এই মূল প্রাণকেন্দ্রে রাওয়ার অবস্থান, যেটি একটি নিরাপদ এবং সকল সুযোগ সুবিধা সম্বলিত একটা প্রাঙ্গণ। এখানে আমরা চাচ্ছি এই রাওয়াতে বুদ্ধিভিত্তিক চর্চা করে রাওয়ার মানদণ্ডকে আরও বেশি উঁচুতে নিয়ে যেতে। পরিশেষে আপনাদের পরিবার পরিজন সহ আপনারা আসুন, মেলায় এসে ঘুরে যান, মেলার বইগুলো দেখুন এবং জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে নিন। পরিশেষে আপনাদের উপস্থিতি ও সহযোগিতায় মেলার সফলতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত সুধীবৃন্দ, রাওয়া বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য রাওয়ার সম্মানিত চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হককে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, চেয়ারম্যান রাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজম, এবং আজকে আমি মনে করি শুধু একজন প্রধান অতিথি নন, আমাদের ফুল পাখিরা এখানে যে পুরো আসর জমিয়ে ফেলেছেন তাদেরকেও আমি মনে করি রাওয়ার জন্য আরও বড় অতিথি। আলহামদুলিল্লাহ, এই প্রথমবারের মতো আমরা রাওয়া একটি বিশেষ আঙ্গিকে এই বই মেলা, ইংরেজিতে আমরা নাম দিয়েছি বুক ফেস্টিভ্যাল, অর্থাৎ এই মেলা, এমন একটা মেলা আমরা আয়োজন করতে পেরেছি যে মেলায় ফুল পাখিরা যারা এই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে, ভবিষ্যতের সকল পর্যায়ে যারা আসন গ্রহণ করবে, তাদেরকে আমরা আরও বেশি আকর্ষণীয় করার জন্য, আকর্ষণীয় ইন দ্যাট সেন্স তাদের জ্ঞান গরিমা দিয়ে জাতিকে মোহিত করার সেই যোগ্যতা যাতে আরও বেশি বেশি অর্জন করার মনোভাব নিয়ে তারা গড়ে উঠতে পারে, সেই প্রচেষ্টার একটি অংশ হলো এই রাওয়ার আজকের এই মেলা। সুধীমণ্ডলী, আজকে শুরুতে আমাদের ইমাম সাহেব পবিত্র কোরআন থেকে
কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন। এটাই হলো মানব জাতির জন্য একটা দিশা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের বহু পূর্বে সৃষ্টির শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং রব্বুল আলামিন জ্ঞান অর্জনের জন্য মানুষকে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো, কেন, হোয়াই? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরই রব্বুল আলামিন তাকে জ্ঞান দান করলেন এবং পরিকল্পিতভাবে রব্বুল আলামিন যাতে মানুষ সৃষ্টি সেরা হয় সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি যা ঘটনা ঘটানোর তাই ঘটিয়েছেন। ফেরেশতাদেরকে ডাকলেন, সকল ফেরেশতাদেরকে ডেকে সেখানে আজাজিল নামক এক ফেরেশতার সমকক্ষ জিন থেকে তার যোগ্যতা দিয়ে সে ফেরেশতার সমতুল্য হয়েছিলেন, তিনি তাকেও রাখা হয়েছিল। জিন থেকে একজনই ছিলেন, কেননা জিনদেরকে বহু আগে তৈরি করা হয়েছে মানুষের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আগে জিনের কথা বলা হয়েছে। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমাদের ইবাদতের জন্য। জিজ্ঞেস করা হলো তোমরা সেজদা করো আদমকে, সব ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু আজাজিল করলেন না। কেন? আমি আগুনের তৈরি, জ্ঞান অনেক বেশি, এই আদম মাটির সৃষ্টি, তার থেকে আমার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনেক উপরে। তখন পরীক্ষা নিলেন আল্লাহ, ফেরেশতাদের জিজ্ঞেস করলেন এটার নাম কি, ওটার নাম কি, বলো তোমরা। বলতে পারলেন না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, বলেন আপনি এটা কি সেটা কি, এক এক করে সব নাম বলে দিলেন। আমি কি বুঝাতে পেরেছি জ্ঞানের সূচনা কোত্থেকে হলো? জ্ঞানের সূচনা আমাদের সৃষ্টির শুরু থেকে। এই কথা শুধু পবিত্র কোরআনে নয়, বাইবেলে আছে, তাওরাতে আছে, জাবুরে আছে, সব ধর্মীয় গ্রন্থগুলিতে আপনারা পড়ে দেখেন এই কথা আছে। এটা কোনো বানানো গল্প নয়। জ্ঞানের শ্রেষ্ঠত্ব দিয়ে মানব জাতিকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে আশরাফুল মাখলুকাত হিসেবে। এটা আমাদের জানতে হবে, লজ্জা পেলে হবে না। ধর্ম কিন্তু লজ্জার জিনিস নয়, এটা একটা জীবন বিধান। সেই জন্য বলা হয়েছে পবিত্র কোরআনের অন্য কোনো আয়াত তো নাজিল করেন নাই আল্লাহ হেরা পর্বতের গুহায়। ধ্যান ধরেছেন আগের জামানায় সমস্ত সাধু ব্যক্তিরা, মহান ব্যক্তিরা ধ্যান ধরার জন্য জঙ্গলে যেতেন, পাহাড়ের গুহায় যেতেন, বিভিন্ন জায়গায়। গৌতম বুদ্ধ আমরা পড়ি কোথায়, সে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল কোথায়? এই জ্ঞান অর্জনের জন্য আমাদের এটা জানতে হবে। সেই জন্য রব্বুল আলামিন ধন সম্পদ অর্জনের জন্য প্রথম আয়াত নাজিল করেন নাই, যুদ্ধ করার জন্য প্রথম আয়াত নাজিল করেন নাই, অন্য কিছু করেন নাই। বলেছেন সে হেরা পর্বতে যখন দীর্ঘ 40 দিন উনি গভীর ধ্যানে নিমজ্জিত ছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার খাবার নিয়ে যেতেন সেই পাহাড়ের উপরে। আমরা গেলে আমরা এখন সাহস পাই না সেই পাহাড়ের উপরে উঠতে। খাবার নিয়ে উঠতেন, তার স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন। এবং জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন পড়ো, ইকরা। আমি তো পড়তে জানি না। আবার বললেন পড়ো, আমি পড়তে জানি না। কেন? ওনাকে তো কোনো কাগজ কলম দিয়ে কোনো কিতাব কিংবা কোনো আপনার মাদ্রাসা মক্তবে স্কুল কলেজে শেখানো হয় নাই। আল্লাহ চাননি সেটা। আল্লাহ চেয়েছেন স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দেবেন। তখন তৃতীয়বার জিবরিল আলাইহিস সালাম তাকে বুকে এমনভাবে চেপে ধরলেন, বুকটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল এরকম। তারপর বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সেই সৃষ্টিকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের বুঝতে হবে এই মুসলমান জাতির জন্য সর্বপ্রথম কাজ হলো জ্ঞান অর্জন করা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমান ওয়া মুসলিমাত।
আমরা মহিলাদেরকে পশ্চাৎপদ বলে, ইসলাম নাকি তাদেরকে পিছনে ফেলে রেখেছে, অথচ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য, নর এবং নারীর জন্য। এখন শুধু বলতে পারেন নারীর কথা কেন মানে পরে বলা হলো, আগে কেন নরের কথা বলা হলো, এটা নিয়ে আপনি তর্ক করতে পারেন, কিন্তু বলা তো হয়েছে মহিলাদেরকে ফেলে দেওয়া হয়নি। নর নারীর জন্য ফরজ, আবশ্যকীয়। আপনি খাওয়ার চেয়ে বড় ইবাদত হলো, নামাজের চেয়ে বড় ইবাদত হলো, সব কিছুর ঊর্ধ্বে হলো জ্ঞান অর্জন করা। কিন্তু যখন মুসলমানরা সেই জ্ঞান অর্জনের জন্য পাগল প্রায় হয়েছিল, তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল। আপনাদের মনে আছে বাগদাদে যে লাইব্রেরিটা হয়েছিল বা হারুন আর রশিদের সময়ে, বিশ্বের শ্রেষ্ঠ লাইব্রেরি, এত বড় লাইব্রেরি কোথাও ছিল না বিশ্বের। সেই লাইব্রেরিটাকে হালাকু খান পুড়িয়ে ছারখার করে দিল। আমরা কি সেই ইতিহাস জানি? জ্ঞান চর্চাই মুসলমানরা করেছে। যখন তারা এই চর্চা থেকে দূরে সরে গেল, তখনই আমাদের উপরে অন্য জাতি যারা জ্ঞান চর্চা করে তারা উপরে উঠে গেল। স্বাভাবিক, কেন তারাও তো আল্লাহরই সৃষ্টি। আমরা শুধু মুসলমান বলেই যে একেবারে আল্লাহ আমাদেরকে লুফে নিবেন তার অনুগত না হলে, নো, ইট ইজ নট দ্যাট। আমার প্রিয় সুধী মণ্ডলী, এখন আসেন দু একটি কথা বলি। আজকে এমন একটা ক্রান্তি লগ্নে আমাদের দেশ চলছে, এমন একটা সময়, ক্ষয়িষ্ণু সময় আমরা অতিক্রম করছি, যে সময়টা খুবই খারাপ একটা জাতির জন্য। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের কাজ ছিল এই জাতিকে চিরতরে পৃথিবী থেকে মুছে দেওয়া, এবং তারা একটা উদ্দেশ্যই অর্জন করার জন্য এই কাজগুলো করছিল, একটি প্রতিবেশী দেশের এজেন্ট হিসেবে, যাতে এই জাতিটি জ্ঞান বিজ্ঞানে এমন একটু খারাপ হয়ে যায়, এমন একটু নিম্নে চলে যায়, যাতে প্রতিবেশী দেশ আমাদেরকে সহজে গিলে খেতে পারে। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আর সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস 16 বছরের কীর্তি আজকে আমরা সেটা উপভোগ করছি। উপভোগ আমি বলবো কিভাবে? আজকে আমাদের পারস্পরিক কোনো সম্পর্ক নাই, আমরা পাশের জনকে চিনি না, নামাজ পড়ছি, ডানে সালাম ফিরাই বামে সালাম ফিরাই, ডানে কে বামে কে চিনি না, আমার বিল্ডিং এ কারা কারা থাকে আমি জানি না, কোনো ইন্টারাকশন নাই, ভালোবাসা নাই, সম্প্রীতি নাই, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, এবং স্কুল কলেজে সেই মোটিভেশনও নাই। সবাই কিভাবে এককভাবে বড় হব, বড় অফিসার হব, বড় ব্যবসায়ী হব, বড় পলিটিশিয়ান হব, এই আত্মকেন্দ্রিক চিন্তা নিয়ে আমাদের সমাজ গড়ে উঠছে। এই সমাজ কখনো একটি ভালো সমাজ হিসেবে গড়ে উঠতে পারবে না, এবং প্রতিযোগিতায় আমরা অনেক পিছিয়ে পড়ে যাব। প্রিয় সুধী মণ্ডলী, আজকে হিংসা, লোভ, অহংকার, হানাহানি আমাদেরকে ধুকে ধুকে মারছে। আমরা ভালোবাসা ভুলে গেছি, শ্রদ্ধাবোধ ভুলে গেছি, ক্রিটিসিজম, আত্মহননে লিপ্ত, আত্মতৃপ্তি অনুভব করি আরেকজনকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। আপনি টাকা অর্জন করার জন্য ইউটিউবে, ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য আপনি মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন মিথ্যা তথ্য দিয়ে। কত বড় আত্মহননে আমরা লিপ্ত জানেন, শুধু আত্মতৃপ্তির জন্য। এটা কি পাচ্ছি আমরা? পাচ্ছি না। সুতরাং রাওয়ার চেয়ারম্যান হিসেবে আজকে বাংলাদেশের যতগুলো অ্যাসোসিয়েশন আছে, আমরা মনে করি রাওয়া ইজ দ্য অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়েন্ট সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। কেন জানেন? সর্বপ্রথম ইন্টারমিডিয়েটে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করে তাদেরকে বেছে 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 3 বাহিনীতে নেওয়া হয়। বাংলাদেশের প্রশাসনে আছেন অনেক অফিসার, অনেক জায়গায় আছেন, খুব কম লোকই পাবেন যারা 3 বাহিনীতে অ্যাপ্লাই করে নাই ভর্তির জন্য। হ্যাঁ, কিছু আছেন যারা করেন নাই, অধিকাংশই করেছেন। সেখান থেকে এই 3 বাহিনীর সমাজটা গড়ে উঠেছে। ব্রিলিয়েন্ট সব ধরনের লোক আছে আমাদের 3 বাহিনীতে। লেখক আছে, অধ্যাপক আছেন,
ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, কি নাই আমাদের, সব নিয়ে আছে। কিন্তু এই এই জায়গাটাই তারা টার্গেট করেছে, আমাদের শত্রুরা এই জায়গাটাকে টার্গেট করেছে এটাকে ধ্বংস করার জন্য। আপনাদের বুঝতে হবে কোন জায়গায় তারা হাত দেয়, কেননা যারা আমাদের শত্রু তারা জানে আমরা কি, কাকে কোন জায়গায় গুলি করলে মরবে। আমরা যেমন মিলিটারির লোকেরা জানি কোন জায়গায় গুলি করতে হবে শত্রুর, তাকে মারার জন্য। শত্রুও জানে একটা জাতিকে ধ্বংস করলে কোন জায়গাটায় মারতে হবে। আমি একটু সময় নিচ্ছি, আপনারা একটু হবেন না, এই কথাগুলো হয়তো আগামীকাল থাকবো না, আমি বলে যাই আগামীকাল হয়তো আমি থাকবো না, আল্লাহ নিয়ে যাবেন আমাকে। সচেতনতা সৃষ্টি করার জন্য আমি বলছি। আজকে আমাদেরকে এই বুঝতে হবে শত্রু আমাদের সেখানে হাত দিয়েছে। আজকে বিগত 16 বছরে যা হয়েছে, এমন একটা আবহ তৈরি করেছে আমাদের শত্রুরা যে বিগত 16 বছরের সরকার চালিয়েছে, মিলিটারি আর্মি সেনাবাহিনী দেশ চালিয়েছে, আর অন্য কেউ ছিল না, আমলারা ছিল না, পুলিশ ছিল না, প্রশাসন ছিল না। অথচ ক্ষুদ্র গুটি কয়েক হিমালয়ের যেমন একটা বিশাল বরত্ব আছে, সেখান থেকে ছোট্ট একটা বরফ টুকরা পড়ে গেলে যেরকম হয়, আমরা মনে করেছি সেই বরফ টুকরা ফেলে দিয়ে পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া যাবে। আজকে এমন এক আবহ তৈরি করা হয়েছে মিলিটারির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, যেটা ভয়ঙ্কর একটা বিষয়। সুতরাং আমি সবাইকে সচেতন করে দিচ্ছি, প্লিজ বি অ্যাওয়্যার আমাদের শত্রু সম্পর্কে, এবং সেটা করা যাবে এই জ্ঞান অর্জনের মাধ্যমে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলছি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, ওরে নবীন ওরে আমার কাঁচা, আত্মরাদের ঘামের তুই বাঁচা। মনে রাখতে হবে, শিক্ষকদেরকে মনে রাখতে হবে আপনারা কি শিক্ষা দিচ্ছেন তাদেরকে। শুধু একাডেমিক শিক্ষা দিলেই চলবে না, তাদেরকে ভালো মানুষ হওয়ার মন্ত্র শিখাতে হবে আপনাদের, তাহলে এই দেশ আর পিছনে ফিরে তাকাবে না। ইনশাআল্লাহ এই দেশ হবে বিশ্বের শ্রেষ্ঠ দেশ, এবং সেই ধরনের মেধা, সেই ধরনের শক্তি, সেই ধরনের সরঞ্জাম সবই আমাদের আছে। সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদেরকে তা দান করুন। পরিশেষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশনকে এবং তার টিমকে, যাদের কঠোর পরিশ্রম, রাত দিন পরিশ্রম করছেন বিগত 1 মাসেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানকে সফল করার জন্য। ইনশাআল্লাহ সফল হয়েছে, আগামী আরও 2 দিন চলবে, সেই সময়গুলোকে আমরা সুন্দরভাবে কাজে লাগাবো। মহান এবং একই সাথে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মহাপরিচালক বাংলা একাডেমিকে। আমরা চাই এই জ্ঞানের আদান প্রদান হওয়ার জন্য। জ্ঞান এমন একটা জিনিস, এটা যখন আদান প্রদান হবে বেড়ে যায়, এটা বহুগুণে বেড়ে যায়। এটা যত ঘষাঘষি হয় এটা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। জ্ঞান চর্চা করলেন, চুপ করে বসলেন, লাভ নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে নিকটে, এখান থেকে হেঁটে গেলে হয়তো আধা ঘন্টা লাগবে, তাই নয় কি? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি, আমরা এমনভাবে শিক্ষা জ্ঞানের চর্চা করব যাতে এই জাতিকে আমরা একটা বিশাল একটা সুন্দর জাতি উপহার দিতে পারি, ভবিষ্যৎ বংশধর উপহার দিতে পারি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মহাপরিচালককে এবং বাকি সকল অতিথিদেরকে। একই সাথে যারা বই মেলায় পাবলিকেশন এসেছেন, বাংলাদেশের স্বনামধন্য পাবলিকেশনরা এসেছেন, আপনাদেরকেও আমি জানাই আন্তরিক ধন্যবাদ। হয়তো আপনাদের বই বিক্রি তেমন হবে না, কিন্তু যেটা হলো এটাই অনেক কিছু আল্লাহর রহমতে। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান রাওয়া। উপস্থিত সুধীবৃন্দ, আমরা সকলেই অধীর আগ্রহ অপেক্ষা করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমের কাছ থেকে কিছু শোনার জন্য। তার পূর্বে আমি ওনার সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম
একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক। জন্ম 23শে আগস্ট 1975 সালে নোয়াখালী জেলার হাতিয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের MA এবং PhD সম্পন্ন করে একই বিভাগে বর্তমানে অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তার PhD গবেষণার বিষয় বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিনিবেশায়ন। আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন। তিনি অদ্যাবধি ছোট বড় 1.5 শতাধিক প্রবন্ধ প্রকাশ করেছেন, অনুবাদ করেছেন গুরুত্বপূর্ণ কিছু তাত্ত্বিক রচনা। প্রকাশিত গ্রন্থ বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ 2019 সালে, বাংলা ও প্রমিত বাংলা সমাচার 2019-এ, কবি ও কবিতার সন্ধানে 2020-এ, হুমায়ুন আহমেদ পাঠ পদ্ধতি ও তাৎপর্য 2020-এ, বিষয় সিনেমা 3টি অনুদিত প্রবন্ধ 2020-এ, সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ 2022-এ, সাংস্কৃতিক পুঁজি ও নতুন বাংলাদেশ 2025। এছাড়াও ওনার আরও একাধিক উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। ওনার সম্পাদিত গ্রন্থ নির্বাচিত কবিতা সৈয়দ আলী আহসান 2016 সালে, নির্বাচিত কবিতা কাজী নজরুল ইসলাম 2023 সালে। আপনারা সকলেই জানেন যে আমাদের এই স্বল্প পরিসরে উনার মতো একজন বিদগ্ধ জনের সম্পূর্ণ পরিচিতি তুলে ধরা সম্ভব নয়। এর ভেতরেও আমরা কিছু চুম্বকাংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমি বিনীতভাবে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, মহাপরিচালক বাংলা একাডেমি। উপস্থিত সুধীজন, রাওয়া ক্লাবের সঙ্গে সম্পর্কিত যারা আছেন, যারা আয়োজক হিসেবে কাজ করেছেন, যারা এই বই মেলায় প্রকাশক হিসেবে অংশগ্রহণ করে একে সফল করে তোলার প্রাথমিক ভিত্তি তৈরি করেছেন, আর বিশেষভাবে যেমনটি আমাদের আগের 2 বক্তা বললেন, এখানে উপস্থিত ছাত্রছাত্রীরা। আমাকে আয়োজকরা বলেছেন যে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নবীনদের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়ে তোলা এই পুরো আয়োজনের একটা প্রধান লক্ষ্য। এর মধ্য দিয়ে নবীনদের বই পাঠে আগ্রহী করা শেষ পর্যন্ত যাবে কি না সেটা পরের কথা, কিন্তু আমাদের জন্য বই পড়ার ব্যাপারে অনবরত মনোযোগী থাকা এবং চেষ্টা চরিত্র করা খুবই জরুরি একটা ব্যাপার। অসংখ্য লক্ষণ থেকে মনে হয় যে জাতি হিসাবে, জনগোষ্ঠী হিসাবে আমরা এই কাজটা আসলে খুব একটা ভালোভাবে করতে পারিনি। আমাদের দেশের মানুষজন বই পুস্তক তুলনামূলকভাবে কম পড়েন, যাকে রিডিং কমিউনিটি বলে, এটা আমাদের দেশে আসলে তৈরি হয়নি। এর নানা ঐতিহাসিক কারণ আছে, তার মধ্যে হয়তো কেউ কেউ নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের কথাও বলে থাকেন। কিন্তু আমরা যদি মনে রাখি যে বাংলা ভাষীদের মধ্যে কলকাতায় 19 শতকে এবং 20 শতকে একটা খুবই উল্লেখযোগ্য আন্তর্জাতিক মানের রিডিং কমিউনিটি গড়ে উঠেছিল, তাহলে হয়তো জাতিগত কিংবা নৃতাত্ত্বিক বিশিষ্টতার দিকে আমরা হয়তো এই সিদ্ধান্তের জন্য বেশি পরিমাণ নির্ভর করতে পারবো না। আমাদের এখানে ঘটনাটা একটু কম ঘটেছে। কম ঘটার কারণ হলো আমাদের যে রাষ্ট্র, আমাদের যে সমাজ, সেটা ঠিক জ্ঞানভিত্তিক নয়। জ্ঞানভিত্তিক সমাজের লক্ষণ আলাদা। সেখানে জ্ঞান চর্চা করে অন্যের দৃষ্টি আকর্ষণ করা যায়। যা যা মানুষকে বিশেষভাবে
ওই রকম হয়ে উঠতে উদ্বুদ্ধ করে, যে রকম সমাজে ভাবমূর্তি প্রতিষ্ঠিত থাকলে মানুষ ভিতর থেকে একটা কাজ করার তাড়া অনুভব করে, আমাদের সমাজে জ্ঞান চর্চা ঠিক সেই পর্যায়ে পড়ে না। ওটা না হলে আসলে এরকম রিডিং কমিউনিটি তৈরি হয় না। আমরা সেটা করতে পারিনি। তার প্রমাণ হলো যে আমরা জাতিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে জ্ঞান চর্চা, ধরা যাক শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যাভ্যাস তৈরি, ধরা যাক পাঠাগার তৈরি, এসব ব্যাপারে কোনো ইনভেস্ট করতে পারিনি। আপনারা একটু খোঁজ নিলে দেখবেন পৃথিবীর যে কোনো দেশের তুলনায়, উন্নত বিশ্বে যাওয়ার দরকার নেই, আপনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলোর খবর নিলেও দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে আমাদের শিক্ষার বিনিয়োগের পরিমাণ যৎ সামান্য। আমি গত 2-4 বছর ধরে বলা শুরু করেছি যে বাংলাদেশে শিক্ষা সংক্রান্ত যে কোনো আলোচনা অর্থহীন, এগুলো আসলে র্যাটোরিক্যাল। তার কারণ হলো বাংলাদেশ সরকার শিক্ষা খাতে আদতে কোনো বরাদ্দ করে না। এই মুহূর্তে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ জিডিপির 1.68-এর কম। আপনারা বুঝতে পারবেন যে এটা অত্যন্ত হাস্যকর বরাদ্দ। ভারত এবং পাকিস্তানে 4%, আমেরিকায় 6%, জাতিসংঘ 6%কে জরুরি মনে করে এবং পৃথিবীর বহু দেশে 8-10%। বাংলাদেশে এটা কয়েক বছর আগে 2.15 ছিল, গত কয়েক বছর কমে এটা 1.68-এ নেমেছে। বুঝতেই পারছেন যে আমরা রাষ্ট্র হিসেবে, কমিউনিটি হিসেবে এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে শিখি নাই, কিছু মুখরোচক কথাবার্তা বলি মাত্র। কিন্তু আমরা যদি রিডিং কমিউনিটি তৈরি করতে চাই, যেটা আসলে খুব জরুরি, সমাজের জন্য জরুরি, সভ্যতার জন্য জরুরি, সংস্কৃতির জন্য জরুরি, ওই ধরনের মানুষ তৈরি করার জন্য জরুরি, যে ধরনের মানুষ তৈরি না হলে আসলে ভালো জীবনযাপন করা যায় না, একটা অস্বস্তি নিয়ে, পরস্পর অবিশ্বাস নিয়ে জীবনযাপন করতে হয়, যেটা আমরা করছি এখন। ওই ধরনের একটা সমাজের জন্য আসলে রিডিং কমিউনিটি খুবই জরুরি। যে মানুষ পড়ে, পড়াটা কি? আপনি যে কোনো কিছু পড়তে পারেন। কারো কারো ধারণা যে পড়া বোধহয় সাহিত্য পড়া, এটাও কিন্তু আমাদের এখানে একটা খুব বড় ধরনের মিসকনসেপশন আছে। অনেক লোকই মনে করে পড়া হলো সাহিত্য পড়া। আমাদের বাবা মারা প্রতিনিয়ত বলেন যে এটা হলো আউট বই। এখন অবশ্য বলতে হয় না, কারণ ছেলেমেয়েরা এখন আর আউট বই পড়ে না। আমাদের জেনারেশনে পড়তো আউট বই। তখন আমাদের সংস্কৃতি চর্চা কিংবা বিনোদনের প্রধান উপকরণ ছিল। এখন যেহেতু বিপুল পরিমাণ ভিজুয়াল চলে এসেছে এবং বেশিরভাগ ছেলেমেয়ের প্রচুর পরিমাণে সিনেমা দেখার এবং অন্যান্য ভিজুয়াল এলিমেন্ট দেখার স্কোপ আছে, ফলে এখন ছেলেমেয়েরা কম আউট বই পড়ে। মা বাবারা এখন মোবাইল নিয়ে উদ্বিগ্ন কিংবা ভিজুয়াল নিয়ে উদ্বিগ্ন, আউট বই নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয়। আমাদের সমাজে এই ধারণাটা আছে যে আউট বই পড়াটা পরীক্ষার জন্য খারাপ, পড়াশোনার জন্য খারাপ। আমাদের সমাজে এই ধারণা জোরালোভাবে আছে যে পড়া মানে হলো গল্প উপন্যাস পড়া। আসলে ব্যাপারটা এরকম নয়। রিডিং কমিউনিটি বেসিক্যালি তৈরি হয় ইউনিভার্সিটি থেকে। সারা পৃথিবীতে রিডিং কমিউনিটি যে সমস্ত দেশে খুবই স্ট্রং, সেগুলো তৈরি হয়েছে প্রধানত ইউনিভার্সিটি থেকে। কারণ বই পড়া লোকে শেখে, বই পড়া যে গুরুত্বপূর্ণ এটা লোকে শিখে বেসিক্যালি ইউনিভার্সিটিতে। কারণ ইউনিভার্সিটিতেই বিচিত্র ধরনের মত, পথ, সত্য ইত্যাদির মধ্য দিয়ে নিজের জানাশোনাকে গ্লোবাল বা ইউনিভার্সাল করে তোলার একটা সংজ্ঞাগত ডেফিনেশনাল প্রয়োজনীয়তা আছে। ওরাই সমাজে ছড়িয়ে পড়ে এবং তারাই সমাজে ওই রিডিং কমিউনিটির জোর বুনিয়াদটা তৈরি করে। আমাদের ইউনিভার্সিটি এডুকেশন যে খুবই দুর্বল, এই বিষয়ে আশা করছি আপনারা কেউ সন্দেহ পোষণ করেন না। দুনিয়াব্যাপী যে তালিকা প্রকাশিত হয় সেটা আসলে প্রতিনিয়ত সে কথাই প্রমাণ করে। রিডিং সোসাইটি তৈরি হয় সমাজের নানান ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগের মধ্য দিয়ে, যেই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাঠাগার প্রতিষ্ঠা করা। আমাদের পাঠাগার বলে এক বস্তু আসলে বাংলাদেশে নেই। আমি সম্প্রতি মাত্র জানতে পেরেছি যে বাংলাদেশের পাবলিক লাইব্রেরিগুলোর উপজেলা পর্যায়ে কোনো শাখা নাই। ব্যাপারটা আমাকে এই পরিমাণ বিপর্যস্ত করেছিল। আমার আগে ধারণা ছিল কম আছে কিংবা ইনঅ্যাক্টিভ ইত্যাদি, কিন্তু এখন আমি নিশ্চিতভাবে জানি, অফিসিয়ালি জানি যে বাংলাদেশের পাবলিক লাইব্রেরির কোনো উপজেলা শাখা নাই। এটা জানা আমাকে এত মর্মাহত করেছিল যে আমি এটা নিয়ে আলাপ করাই ছেড়ে দিয়েছি। একটা স্টেট মেকানিজম, একটা সোসাইটির এলিট গ্রুপ
কি পরিমাণ কোট আনকোট, আপনারা কিছু মনে করবেন না, অসংস্কৃত হলে এই ঘটনা ঘটতে পারে যে রাষ্ট্রীয় পাবলিক লাইব্রেরির উপজেলা পর্যায়ে শাখাই থাকে না। আমরা এই রাষ্ট্র চালাই এবং এই রাষ্ট্র নিয়ে আমরা লম্বা লম্বা কথা বলি। ফলে ভার্চুয়ালি আমরা ইউনিভার্সিটি তৈরি করি নাই, পাঠাগার তৈরি করি নাই, যেই পাঠাগারে অনেকে বলে যে পাঠাগারে লোক আসে না। এটা একটা ফালতু কথা। আপনি একটা পাঠাগারে একটা বই নিয়ে অপেক্ষা করবেন 20 বছর পরে একজন পাঠক আসবে বলে। একজন সক্রিয় পাঠক, এটা একটা অসাধারণ রেয়ার জিনিস। একজন সক্রিয় পাঠক আপনার সমাজকে অসাধারণভাবে নতুন একটা পর্যায়ে উন্নীত করতে সাহায্য করবে, চিন্তাভাবনা প্রসারিত করবে। একজন সক্রিয় পাঠক চারপাশের বহু লোককে প্রভাবিত করবে, এটা অত্যন্ত রেয়ার জিনিস। অসংখ্য লোক পড়বে, তার মধ্যে সক্রিয়, সৃজনশীল এবং নতুন জ্ঞানে উন্নীত হতে পারে, এরকম পাঠকের সংখ্যা হবে সবসময় কম। আপনি সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, ইনস্টিটিউশনালি আপনি বই নিয়ে অপেক্ষা করবেন যে ওই পাঠক আসবে। একটা বইয়ের জন্য একজন পাঠক আসবে অনেক দিন পরে, আপনি অপেক্ষা করবেন। এটা আপনার দায়িত্ব। এটা দায়িত্বটা আপনার কেন? কারণ সারা পৃথিবীর অভিজ্ঞতা থেকে আপনি দেখেছেন যে সমস্ত পৃথিবী ভালো, যে সমস্ত দেশ ভালো, যারা উন্নতি করেছে, যেখানে জনসমাজ তৈরি হয়েছে, পাঠক সমাজ তৈরি হয়েছে, তারা এইভাবেই করেছে। এর বাইরে কোনো উপায় তো নাই। আপনি তো সেই ব্যবস্থা করেন নাই। আপনি কোনো ব্যবস্থা না করে আপনি বলেন যে আমাদের ছেলেমেয়েরা পড়ে না। আপনি তো কিছুই করেন নাই। আমি সম্প্রতি হিসাব করে দেখালাম, বহু বক্তৃতায় বললাম যে সরকার যেই পরিমাণ টাকা বই কেনার জন্য বরাদ্দ করেছে এটা তো খুব সামান্য। এমনকি এই সামান্য টাকায়ও যদি নিরপেক্ষভাবে বই ক্রয় বাংলাদেশে হতো, কিংবা আজকে শুরু হয়ে যদি আগামী 10 বছর হয়, বাংলাদেশের প্রকাশনা জগতে বিপ্লব ঘটে যাবে। আমি কোনো কথার কথা বলছি না, আমি খুবই প্র্যাগম্যাটিক আলাপ করে থাকি। আপনি নিজেই একটু হিসাব করে দেখেন। আপনি প্রতি বছর সরকারকে বাধ্য করেন নির্বাচিত, এটা আমলারা নির্বাচন করবে না, কর্তৃপক্ষ নির্বাচন করবে না, স্বজনপ্রীতি হবে না, একটা খুবই স্ট্যান্ডার্ড গ্রুপ কি বই কিনা হবে সেটা নির্বাচন করবে। ভেরি সিম্পল, এটাই সারা পৃথিবীতে হয়। আপনি স্রেফ নিশ্চিত করবেন যে সরকার প্রতি বছর 1000 বইয়ের 1000 কপি কিনবে। আপনি হিসাব করে দেখেন, খুব সামান্য টাকা। ইনফ্যাক্ট এই পরিমাণ টাকা বরাদ্দ আছে, লুটপাট হয় বলে ঘটনাটা ঘটছে না। আপনি স্রেফ এই ব্যাপারটা আগামী 10 বছর আপনি করতে বাধ্য করেন, আপনি নিজেই বুঝতে পারবেন বাংলাদেশের প্রকাশনা শিল্পী বিপ্লব ঘটে যাবে। 1000 বই 1000 টাকা করে সরকার 10 বছর কিনবে। হিসাব করেন ক্যালকুলেটারে, সামান্য টাকা লাগে। কিছুই করিনি আমরা এবং হাহাকার করছি যে আমাদের হয় নাই। আপনি করেন, তারপর হাহাকার করেন। এই মুহূর্তে আমরা পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে একটা সম্পূর্ণ নতুন পরিস্থিতিতে আছি। সিনেমা যখন শুরু হয়েছিল, ভিজুয়াল যখন শুরু হয়েছিল, আজ থেকে প্রায় 100 বছর আগে যখন এটা খুবই জোরালো হয়েছিল, তখন এই নতুন পরিস্থিতির সূত্রপাত হয়েছিল। এটা একটা রেভলিউশনারি পর্যায়ে পৌঁছেছে গত 10-15 বছরের মধ্যে। কারণ অ্যান্ড্রয়েড ফোন সমস্ত পৃথিবীতে সবার হাতে আসে যাওয়ার কারণে আমাদের যে অ্যামিউজমেন্ট এলিমেন্ট এবং আমাদের যে ভিজুয়ালের অ্যাভেইলেবিলিটি, এটা এই পরিমাণ বেড়েছে যে মানুষের পারসেপশন প্রসিডিউর, মানুষের এনজয়মেন্ট প্রসিডিউর এবং মানুষের সময় কাটানোর প্রসিডিউর আমূলভাবে পরিবর্তিত হয়ে গেছে। এই অভিজ্ঞতা পৃথিবীর মানুষের কোনোদিন ছিল না এবং আমেরিকা, ইউরোপ সহ প্রথম বিশ্ব এই ব্যাপারটাকে কিভাবে দেখবে, কিভাবে মোকাবেলা করবে, এই সম্পর্কে আসলে কিছুই জানে না। আমি ব্যক্তিগতভাবে একজন ওয়াল্টার বেঞ্জামিনিয়ান হিসাবে এবং প্রযুক্তির পক্ষে সবসময় থাকার লোক হিসাবে আমি ব্যাপারটাকে খুবই ইতিবাচকভাবে দেখতে চাই। আমি কিন্তু এই যে ভিজুয়ালের মধ্য দিয়ে একটা নতুন পৃথিবীতে মানুষ উপনীত হয়েছে এবং অপেক্ষাকৃত কম বয়সী যেই বয়সীদের অনেকেই এখানে আছে, তাদের নিয়ে বাবা মা এবং সমাজের বিপুল উদ্বেগ দেখা যাচ্ছে। আমি এই উদ্বেগের বিরোধী। আমি মনে করি মানুষ অসম্ভব ক্যাপাবেল। আমি মনে করি মানুষের পারসেপশন প্রসিডিউর পরিবর্তিত হয়। আমি মনে করি এটা মনে করে একটা বিরাট স্কুল সমস্ত পৃথিবীতে। ফিলসফিক্যালি এটা অনেকেই মনে করে যে মানুষ নতুন প্রযুক্তির সঙ্গে অ্যাডপ্ট করে এবং তার পারসেপশন প্রসিডিউর পরিবর্তিত হয়, তার ক্যাপাবিলিটি পরিবর্তিত হয়, তার অ্যাক্টিভিটিস পরিবর্তিত হয় এবং পরিবর্তিত পরিস্থিতি সে চমৎকারভাবে খাপ খাইয়ে নেয়। এমত অবস্থায় ওই যে ভিজুয়ালের যে পারসেপশন প্রসিডিউর এবং বই পড়ার যে পারসেপশন প্রসিডিউর, এই দুটোর মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে, কথা সত্য। কারণ দুই প্রসিডিউর সম্পূর্ণ আলাদা। আপনি বই পড়েন একভাবে, আপনি ভিজুয়াল দেখেন সম্পূর্ণ অন্যভাবে। ভিজুয়াল অনেক বেশি ইনঅ্যাক্টিভলি দেখা যায়, বই পড়া একটা অত্যন্ত অ্যাক্টিভ প্রক্রিয়া, সক্রিয় প্রক্রিয়া। এই দুটোর মধ্যে একটা ঘোরতর পার্থক্য আছে। এমত অবস্থায়
আমাদের কাঠামোগতভাবে বই পড়ার ব্যাপারে অপেক্ষাকৃত মনোযোগী করার এবং করানোর এবং নিজেদের হওয়ার একটা নতুন দায়িত্ব আমাদের সামনে এসে পড়েছে। আমরা কিভাবে করব? আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে বই পড়ার ব্যাপারটাকে ফ্যাসিলিটেট করব। বুঝতেই পারছেন, বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে যান, আপনাকে লাইব্রেরি বাধা দেবে বই পড়ার জন্য। কিন্তু সমস্ত পৃথিবীতে কি আছে আপনারা প্রত্যেকেই জানেন, এই অভিজ্ঞতা প্রত্যেকের আছে। আপনি যে কোনো ইউনিভার্সিটির লাইব্রেরিতে যান, ও আপনাকে বই তো দেবে, কি কি বই এই সম্পর্কিত আছে আপনাকে সেগুলো এনে দেবে। আপনার ওদের কাছে বই না থাকলে আপনি অর্ডার দেবেন, সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইব্রেরি থেকে এনে নিজের টাকা খরচ করে আপনাকে বই দেবে। বই পড়ানো কি এত সহজ? আপনি ফল চাইবেন, আপনি কিছুই করবেন না, এটা তো হয় না। আপনাকে এই ফ্যাসিলিটিগুলো দিতে হবে, আপনাকে লাইব্রেরি তৈরি করতে হবে, আপনাকে ইউনিভার্সিটি তৈরি করতে হবে, আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে ব্যাপারগুলো অবারিত করতে হবে যেন বই পড়ার ব্যাপারটি অপেক্ষাকৃত অগ্রসর অবস্থায় থাকে। একই সঙ্গে আপনাকে এই যে বইমেলা, এই ধরনের অনুষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। বইমেলা একটা সংস্কৃতি, বইমেলা একটা উদ্যম, বইমেলা একটা সম্পৃক্তি, বইমেলা একটা কাঠামোগত ব্যাপার, একটা স্থানিক এবং কালিক ব্যাপার, যেখানে লোক আসে, লোক পরস্পরের সঙ্গে ইন্টারাকশনে যায়। এবং ওই যে আমরা গত 10-15 বছর ধরে একটা এলিয়েনেটেড জোনে প্রবেশ করেছি মোবাইলের কারণে, ওটাকে আমরা এড়াতে পারবো না। কিন্তু একই সঙ্গে ওটার পাশাপাশি মানুষের পারস্পরিক সম্পৃক্ততার, মানুষের পারস্পরিক দেখা সাক্ষাতের যে সংস্কৃতি, এই ব্যাপারটা যেন আমাদের সমাজে আরও অনেক বেশি বাড়ে, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে, সেই ধরনের উদ্যোগ আয়োজন করতে হবে। বইমেলা এটা একটা অসাধারণ একটা সংস্কৃতি, চর্চা, কাঠামো, উদযাপন, যেখানে এই সুযোগটা একই সঙ্গে তৈরি হয় যে আপনি বই, ফিজিক্যাল বই, যেখানে অনলাইন বই এখন অ্যাভেলেবেল, সেটা পড়া যায় এবং দারুণ ব্যাপার। আমি সবাইকে অনলাইনে বই খোঁজা, পড়া, এটার সংস্কৃতিতে অগ্রসর হতে বলি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, অনলাইনে স্ক্রিনে বই পড়ার যে পারসেপশন প্রসেস এবং ফিজিক্যাল বই পড়ার যে প্রসেস, এ দুটো আলাদা এবং দুটোই দারুণভাবে উপকারী। আপনাকে ফিজিক্যাল বই পড়ার সংস্কৃতিটাকে এগিয়ে নিতে হবে এবং সেই জন্য বই স্পর্শ করা যায়, একসঙ্গে অনেকগুলো পাওয়া যায়, এই ধরনের আয়োজন হিসাবে বইমেলা এখন আগের যে কোনো সময়ের তুলনায় আমি মনে করি অনেক বেশি জরুরি। রাওয়া ক্লাব, আমি এখানে এসে এই আন্দাজ করছিলাম যেটা গোছানোই হবে, আন্দাজ করছিলাম যেটা এরকমই হবে, কিন্তু আমি এই ধরনের অনুষ্ঠানে, রাওয়া ক্লাবে, এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে এর আগে উপস্থিত ছিলাম না। এখন আমি এলাম এবং যেটা আন্দাজ করতাম সেটা আমি বাস্তবেই দেখতে পেলাম। আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে অন্য অসংখ্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাওয়া ক্লাব নিজেদের সক্রিয়তার প্রমাণ রাখতে পারত, কিন্তু তাঁরা বিশেষভাবে বইয়ের চর্চা এবং একটা বই মেলার পেছনে দারুণ উদ্যম, সময় এবং অর্থ ব্যয় করেছেন, উদ্যোগ আয়োজন করেছেন। এটা আমাদের জন্য বাংলাদেশের যে সংস্কৃতির প্রয়োজনীয়তার কথা আমরা বললাম এতক্ষণ, সেই সংস্কৃতি চর্চার জন্য একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ঘটনা। আমি এর সঙ্গে যারা পরিকল্পনা করেছেন, যারা এটা সফল হওয়ার ব্যাপারে অনেক পরিশ্রম করেছেন এবং যারা আগামী দিনের জন্য কিংবা আগামী 3 দিনের জন্য অনেক ধরনের পরিকল্পনা করেছেন, যাতে করে বিশেষ করে নতুন প্রজন্ম এর সঙ্গে বাস্তবে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে পারে, এই যে পরিকল্পনা করেছেন, এই পুরো ব্যাপারটির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। এবারে আমরা কিছুটা প্রথা ভেঙে আমাদের আজকের যে নির্ধারিত ক্রম, এর বাইরে যে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের আজকে যে সকল ছাত্রছাত্রী যারা তোমরা উপস্থিত আছো, ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি এই বইমেলা বা বইকে কেন্দ্র করে। ইচ্ছুক কোনো ছাত্র, প্রথমে ছাত্রের পালা। ইচ্ছুক কোনো ছাত্র কি রয়েছে যারা নাকি কিছু, আসো। তোমার নাম বলে তুমি আজকের এই অনুষ্ঠান বা এই ব্যাপারে কিছু বলো বা বই শোনো। আমরা এরপরে শুনবো একজন ছাত্রীর কাছ থেকে, তারপর আমি শিক্ষক শিক্ষিকা
যারা আজকে উপস্থিত আছেন একজন শিক্ষক এবং শিক্ষিকা প্রতিনিধির কাছ থেকে কিছু শুনবো। আমি অনুরোধ করব প্রত্যেকে তাদের নাম এবং স্কুলের নাম বলে আজকের এই অনুষ্ঠান উপলক্ষে সংক্ষেপে কিছু বলার জন্য। আর অনুগ্রহপূর্বক অন্যদেরকে বলবো ইতস্তত আপনারা ঘোরাফেরা না করে নিজ নিজ আসন গ্রহণ করুন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে এবং শুভ সকাল। আমি মোহাম্মদ জাওয়াদ মাহমুদ, আমি হলাম BISC এর একজন ক্লাস 9-এর ছাত্র। তো আজকে আল্লাহর রহমতে খুব ভালো লাগছে এখানে এসে। আজকে সকাল থেকে আমার মনে হচ্ছিল যে আজকের এই দিনটা খুব ভালো হবে, কারণ বই হচ্ছে মানুষের সবচেয়ে ভালো সম্পদ। মানে টাকা পয়সা বা বাড়ি গাড়ি এগুলা থেকে বেশি দামি হচ্ছে বই, কারণ বইয়ের জ্ঞান এটা সবসময় মানুষের মধ্যে থাকে, এটা বারবার ব্যবহার করা যায়, এটা ব্যবহার করলে শেষ হয় না। খাবার দাবার জিনিসপত্র টাকা এগুলো খরচ করলে শেষ হয়ে যায়, কিন্তু বই এটা খরচ করলে এটা থেকে যে জ্ঞান এটা অমূল্য। আজকে আমি এসে দেখলাম যে অনেকগুলা বই, এদিকে আমরা দেখলাম হলো কিছু চাইনিজ বইও আছে, আবার ওখানে কিছু ইসলামিক বই আছে। আমার খুবই মনে ভালো হলো, একটু পরেই মনে হয় আমরা যখন বইমেলায় দেখবো খুব ভালো লাগবে, যে বইগুলো আমার দেখতে খুব পছন্দ হয়েছে। তারপরে আজকের বইমেলাটা খুব মাশাআল্লাহ ভালো হয়েছে, কারণ আমাদের সবাই উপস্থিত, আমরা কথাবার্তা বলছি। তারপরে হলো এই যে স্যার আপনি যে কথাটা বললেন যে খুবই জরুরি কথাটাই বলা হয়েছে, যে আমাদের যেই আর্মি তারপর সিভিল সবার মধ্যে যেই ইউনিটি এটা খুবই জরুরি। নাহলে আমাদের দেশের অনেক শত্রু, ওদের সবসময় ইচ্ছা থাকবে যে দেশকে ভাগ করে দেওয়া, দেশের মানুষের মধ্যে একটা দাঙ্গা তৈরি করা, কারণ মানুষের মধ্যে কথাবার্তা আমাদের এখন হয় না। কিন্তু বই হচ্ছে ওই জিনিসটা যার সাথে সবার মধ্যে কথা হয়ে যায় বইয়ের মাধ্যমে, কারণ সবার মধ্যে যে মনের মিল এটা আসবেই হচ্ছে বই পড়ার মাধ্যমে। যখন আমি একটা বই পড়বো, আপনি একটা বই পড়বেন, আরেকজন আরেকটা বই পড়বে, এই একই বই পড়ার মাধ্যমে আমাদের কথোপকথন হবে, আমাদের মধ্যে একটা ভালো কথাবার্তা তৈরি হবে। কিন্তু ধন্যবাদ। কিন্তু যদি আমরা বই না পড়ি, আজকাল এখন মানুষের অভ্যাসটা অনেক খারাপ হয়ে গেছে। মানুষজন মোবাইলের মধ্যে এটা সেটা দেখছে, এটা একটা হাসির জিনিস, এটা একটা খুশির জিনিস, কিন্তু কোনো লাভ নাই। মানে এক একজন এক এক জিনিস দেখছে, যে কোনো একটা ভিডিও বানায় ফেললো আর সবাই দেখেই যাচ্ছে, কোনো কোয়ালিটি নাই। এই যে বইয়ের একটা জরুরি বিষয় হলো কোয়ালিটি, কারণ মানুষের অনেক চিন্তা অনেক সময় আসবে, কিন্তু এই কোয়ালিটি চিন্তা কিন্তু সবসময় সবার মনে আসবে না। এই কোয়ালিটি চিন্তাগুলাই এই প্রকাশনার মাধ্যমে আসে, কারণ প্রকাশনা একটা ফিজিক্যাল বই যখন আমরা তৈরি করব, তখন এটার জন্য অনেক কমিটি থাকবে, অনেক বাজেট থাকবে, তখন একটা চিন্তা ভাবনা করে এই বইটাকে প্রকাশনা করা হবে। কিন্তু যখন আমরা শুধু ইউটিউবে ভিডিও দেখব, এক একজন এক এক তথ্য নিয়ে ভিডিও বানাবে, সব ভিডিও যে ভালো হবে এর কোনো নিশ্চয়তা নাই। আর এছাড়া অল্প বাজেটের মধ্যে বানাতে গিয়ে অনেক ভুল তথ্য আমাদের ইউটিউবে আসে, কারণ এখান থেকে ভিউ পাওয়া যায়, ভিউয়ের থেকে টাকা পাওয়া যায়। কিন্তু বই হচ্ছে এমন জিনিস যেটা মানুষ ইচ্ছা করে এটা কিনবে, এটার জ্ঞানটা আহরণ করার যে মানুষ, ওরাই বইটাকে নিয়ে এর থেকে জ্ঞানটা মানুষ আহরণ করবে, তখন হচ্ছে ঠিক মানুষের হাতে ঠিক জ্ঞানটা পৌঁছাবে। কিন্তু ইউটিউবের মাধ্যমে যে কোনো কিছু যে কোনো জায়গায় ছড়ায় যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই, মানে ভাইরাল হয়ে যায়, একটা কিছু আসলো আর ভাইরাল হয়ে গেল। কিন্তু বই যখন একটা ফেমাস হয়, এটা একটা বড় স্কেলে একটা মানুষকে উদ্বুদ্ধ করার কাজ করে, মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষের মনের মধ্যে একটা মিল আনা, একটা দেশকে এক করা, এটার ক্ষমতা শুধু একটা বইয়ের মধ্যেই আছে। তাই আমি সবাইকেই বলবো যে আমরা ইনশাল্লাহ যাতে এটা এনজয় করি এই রাওয়া ক্লাবে এই বইমেলাটা। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য। এবারে একজন ছাত্রী, আসো তুমি আসো বাবা, তুমি আসো, গুড। এবং এরপরে আমি একজন শিক্ষক এবং একজন শিক্ষিকাকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে একজন শিক্ষক অথবা শিক্ষিকা, আমরা আর একজনের বক্তব্য শুনবো, একজন ইচ্ছুক শিক্ষক অথবা শিক্ষিকার বক্তব্য শুনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে।
আমি রাইসা ফেরদৌস, আমি শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণী একজন শিক্ষার্থী। বই হলো মানুষের শ্রেষ্ঠ সম্পদ। বইয়ের মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। আমি রাইসা ফেরদৌস, বর্তমানে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একজন শিক্ষার্থী। আমি মনে করি বই হলো একটি অমূল্য সম্পদ। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এখানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম যিনি বলেছেন যে বর্তমানে আমাদেরকে বই পড়তে উৎসাহ করা হয় না, কারণ মনে করা হয় যে বই পড়ার মাধ্যমে আমাদের বর্তমানে যে পাঠ্য বই আমরা সেগুলো পড়বো না। আমার ঠিক আছে বাবা, তুমি শেষ। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এবার একজন আমি ইচ্ছুক শিক্ষক অথবা শিক্ষিকাকে আমন্ত্রণ জানাচ্ছি। ইচ্ছুক একজন শিক্ষক অথবা শিক্ষিকা অনুগ্রহপূর্বক যদি আসেন শেষ বক্তার জন্য। স্যার আসতে দেন, স্যার আসতে, যে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। আমি মারুফা মমতাজ, বাংলাদেশ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে কারিকুলাম কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমি শহীদ আনোয়ারের স্টুডেন্টসদেরকে দেখলাম। আমি শহীদ আনোয়ারের স্টুডেন্ট ছিলাম কেজি থেকে কলেজ পর্যন্ত। সো আই এম ইয়োর আলমা ম্যাটার। সো যেটা বলতে এসেছি, আসলে আমি খুব অল্প কথায় বলবো। বই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। আমার বাবা মা দুজনই বই পড়তে অনেক পছন্দ করতেন। আমরা বোনেরা সবাই খুব বই পড়ি। আমাদের বাসায় একটা বলা যায় লাইব্রেরির মতনই আছে, অনেক বই আছে সেখানে, এবং আমার সন্তানও বই পড়তে অনেক পছন্দ করে। তো আমি যেমন বাংলা পড়েছি, ইংলিশ বইও পড়েছি। আমি খুবই পছন্দ করি এবং শিক্ষক হিসেবেও আমি শিক্ষার্থীদেরকে সবসময়ই বলি যে বই পড়বে। বই পড়লে অনেক কিছু শেখা যায়, কারণ আমরা হয়তো মানুষের জীবন ওভাবে দেখি না, কিন্তু বইতে সমাজ এবং মানুষের জীবন সম্পর্কে অনেক সুন্দর করে ডিটেলসে লেখা থাকে, যেটার মাধ্যমে তুমি তোমার নিজের সমাজ সম্পর্কে জানতে পারবে। তোমার সমাজে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবে। এবং অনেকে আছে থ্রিলার পছন্দ করে, সায়েন্স ফিকশন পছন্দ করে, সেগুলো নিয়েও ইম্যাজিনেশন, ক্রিয়েটিভিটি সেগুলো শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়বে। আমি এটুকুই বলবো, বই পড়ো। বই কিন্তু সবচেয়ে বড় বন্ধু, বই কখনো বিট্রে করে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমাদের স্পন্সর পার্টনারদেরকে সম্মাননা প্রদানের পালা। আমাদের আজকের অনুষ্ঠানকে সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করার পেছনে যারা রয়েছেন সেই স্পন্সর পার্টনারদেরকে সম্মাননা প্রদান করার জন্য আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। একই সাথে আহ্বান জানাচ্ছি রাওয়ার সম্মানিত চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হককে। একই সাথে আমাদের রাওয়ার কার্যনির্বাহী পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আর্মি এবং নেভি, ওনাদেরকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। ভাইস চেয়ারম্যান আর্মি মেজর জাবের অবসরপ্রাপ্ত এবং ভাইস চেয়ারম্যান নৌবাহিনী ক্যাপ্টেন শহীদ,
মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্পন্সর পার্টনারদের পক্ষে প্রথমে সম্মাননা গ্রহণের জন্য আমি বসুন্ধরা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মেজর জেনারেল মাহবুব হায়দার খান অবসরপ্রাপ্তকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মেজর জেনারেল মাহবুব হায়দার খান অবসরপ্রাপ্ত চিফ এক্সিকিউটিভ অফিসার বসুন্ধরা গ্রুপ। এরপরে মঞ্চে আহ্বান জানাচ্ছি সেনা কল্যাণ সংস্থার মহাপরিচালক মার্কেটিং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে। এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি সেনা কল্যাণ সংস্থার মহাপরিচালক মার্কেটিং ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজকে। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের স্পন্সর পার্টনার একাধিক থাকলেও বিভিন্ন কারণে তাদের আজকে উপস্থিতি হতে পারেন নাই। এবারে মোড়ক উন্মোচনের পালা। আমি অনুরোধ করব আজকের প্রধান অতিথি এবং চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান আর্মি এবং নেভিকে মঞ্চেই অবস্থান করার জন্য। এবারে রাওয়া বইমেলা 2025-এ আমাদের রাওয়ার যে সকল লেখকরা নতুন বই লিখেছেন সেই সকল বইয়ের মোড়ক উন্মোচনের তালিকা আমি এখন একে একে বলে যাচ্ছি। প্রথমে রয়েছে রাওয়া 3263 মেজর আহমেদ মুক্তদা মনোজ, তার বইয়ের নাম অন্তিম এবং অহং উপন্যাস। রাওয়া 4939 ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর নাজমা বেগম নাজু, পিএইচডি, বইয়ের নাম বেগম রোকেয়া কালজয়ী এক কথাশিল্পীর নাম এবং নোবেল জয় প্রফেসর ইউনুস বাংলাদেশের বিশ্বজয়, গবেষণা এবং জীবনীমূলক। আমি সকল লেখক এবং লেখিকারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মোড়ক উন্মোচনের জন্য। কর্নেল মোহাম্মদ শাহজাহান মোল্লা, বইয়ের নাম ছাতিম ডালের সংসার এবং লোহিত সাগরের তীরে গল্প। মেজর মোহাম্মদ আব্দুর রব অবসরপ্রাপ্ত, ভ্রান্তি থেকে প্রজ্ঞা এবং ইলিউশন টু ইনসাইট গবেষণামূলক পুস্তক। এরপরে গ্রুপ ক্যাপ্টেন এম খলিলুর রহমান, আদম সৃষ্টির অজানা তথ্য গবেষণামূলক। জুলেখা ফেমিনাতুল ওবায়দ, উনি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহর সহধর্মিনী, বইয়ের নাম রোবট ভূত ও তিমি মাছ, শিশুতোষ প্রকাশনা। এরপরে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ABM আজিজুল ইসলাম, বইয়ের নাম অতিমারি দিনগুলি কাব্যগ্রন্থ। নাজনীন তৌহিদ, মেজর মোহাম্মদ তহিদুল আকবর এর সহধর্মিনী, বইয়ের নাম আবৃত্তির কলাকৌশল ও নির্বাচিত কবিতা, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ। শেফা নূর, লেফটেন্যান্ট জেনারেল ATM জহিরুল আলম এর সহধর্মিনী, বইয়ের নাম নৈসর্গিক নিবাসে ভ্রমণমূলক রচনা। মেজর সৈয়দ মখলিসুর রহমান, রোদেলা বুকে অন্ধকার প্রবন্ধগুচ্ছ। ফারাহ আজাদ দোলন, মহাসাগরের বুকে সবুজ অশ্রু ভ্রমণ। ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট কর্নেল M আলাউদ্দিন, আল কুরআনে সব আদেশ নিষেধ। এরপরে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর, 100 পৃষ্ঠায় বিশ্ব ইতিহাস, 100 পেজেস টু হাদান। এরপরে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল HRM রকনউদ্দিন কর্তৃক রচিত জাতীয় নিরাপত্তা বাংলাদেশের প্রেক্ষিত এবং একই লেখক অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HRM রকনউদ্দিনের আমার নির্বাসন আমেরিকা। এছাড়া আরও একটি বই উনি রচনা করেছেন যা বড় উন্মোচিত হতে যাচ্ছে, সেটি হচ্ছে স্টাডি অফ মিলিটারি ম্যানেজমেন্ট, ব্রিগেডিয়ার জেনারেল HRM রকনউদ্দিন। এবং সবশেষে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অ্যালাইজ অর রাইভালস। এখন আমি আমাদের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি এবং সম্মানিত চেয়ারম্যান রাওয়া কর্তৃক বইয়ের বড় উন্মোচনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
ম্যাম আর তো পিছনে আসতে হবে ম্যাম। এইখানে একটা বলেন স্যার সবাই একটু ক্লোজ ধরে পুরো ফ্যানটা সবাই একটু ক্লোজ যদি হতে আর ক্লোজ হওয়ার জায়গা নাই তো, সবাই গায়ে গায়ে মিশে গেছে। স্যার সবাই ক্যামেরা স্যার। সবাই ক্যামেরা স্যার। ঠিক আছে, ক্যামেরা ঢুকে ধন্যবাদ স্যার। এবারে আমাদের আজকের আয়োজনকে উপলক্ষ করে রাওয়ার পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি সম্মাননা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের এই রাওয়া বই মেলা 2025 বাস্তবায়নের জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির সকলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্যার মেজর শেখ স্যার, স্যার আপনারা আসেন, স্যার মঞ্চে আসেন। ওবায়দুল্লাহ স্যার, তৌহিদ স্যার, আমি সকল লেখক এবং লেখিকাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে রাওয়ার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালককে এই ক্ষুদ্র স্মারক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবারে মেম্বার লাইব্রেরি পাবলিকেশন কর্তৃক ধন্যবাদ জ্ঞাপন এবং সকলকে আমরা বইয়ের স্টল ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকল প্রকাশকদের যারা স্টলের সাথে আছেন তাদেরকে নিজ নিজ ছাত্রছাত্রীদেরকে নিজ নিজ আসনে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, অথবা তোমরা ঘুরে দেখো, তোমাদেরকে এখনই এখানে টিপে সরবরাহ করা হবে। এখন প্রধান অতিথি কর্তৃক স্টল পরিদর্শন করা হবে, তাদের সকল প্রকাশককে বা স্টলের সাথে যারা আছেন তাদেরকে স্টলের পেছনে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্রছাত্রীদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি তোমরা একটু নিজ নিজ আসনে বসো, তোমাদেরকে হালকা নাস্তা সরবরাহ করা হবে, এরপরে তোমরা স্টল ভরে দেবে।
ওয়ার্ল্ডের প্রথম কালার কোডেড কোরআন। সবগুলো আদেশ স্যার গ্রিনে আছে, সবগুলো নিষেধ রেডে আছে, আর দোয়া গ্রুপ। স্যার থ্যাংক ইউ স্যার। ধরবেন একটু স্যার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু নিজ আসনে বসো, তোমাদের এখনই হালকা নাস্তা পরিবেশন করা হবে। যে সকল পাবলিশার তার নিজের বইগুলো রাখতে নেই তাদের জন্য আমরা কেন ভাই, আমি যখন বলছিলাম ভাই একটু পিছনে আছেন, আপনারা কোন আরো শুনে যাবো। আমাদের স্টল নাই। আপনাদের লেখকের অনেকেরই বই আমার কাছে দিয়ে এসছে। সকল ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, আবার তোমরা একটু নিজ আসনে থাকো, তাহলে তোমাদেরকে আমাদের যে হালকা যে নাস্তা এটা সরবরাহ করার সুবিধা হবে। তোমরা স্থান পরিবর্তন করো না, যাতে প্রত্যেকে পেতে পারো। নিজ আসনে একটু বসো, প্রত্যেককে নিজ আসনে তোমাদের একটু পেতে বসতে হবে। চর্যাপদ যা বলা কিছু কথা না, না বলা কিছু কথা। আমার মিসেসের কোথায় আপনার ওখানে ভাষা শিখতে গেছে, শি ইজ মাই মিসেস। মানে তুমি আসছো,
আর আমারটা আসবে আমি লিখছি সামাজিক আমেরিকান প্রবাসী আজকে একটা বড় কথা আপনার আজকে এটা এই যে থ্যাংক ইউ এটা কে উনি তো সাহা ইয়েতে ক্যানাডার নাগরিক হ্যাঁ ভাইজান বই আছে আসসালামু আলাইকুম আমাদের রিপোর্ট রাইটার a physician is a basically physician all of them and but writer Anesthesia আপনার লেখা ও পাঠ্য কোথাও আমাদের আরবি আছে মনোলাল সেন মনোলতা সেন আমি কিন্তু বাংলা একাডেমির দায়িত্ব ইংরেজি এবং বাংলা কেমন আছেন উনি হলেন মেজর আব্দুল হাসান ভুইয়া স্বাধীনতা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তাকে নিয়ে গেছেন দাদু নাই নানুর উপর বই লিখেছেন দাদুর উপর লেখেন নাই হ্যাঁ ভাবে কি ধারণা আছে পাখির ছড়া লেখিকা প্লাস আবৃত্তিকা Good. Assalamualaikum Azim bhai. Assalamualaikum Azim. আপনার কাছে আমি আমার খুব সহজে আপনি আমাকে আপনার বইটি আমার বই থাকবে এটা আমি প্রিজার্ভে আমি অর্ডারটা দেব প্রিজার্ভ করব আপনি সেটা দিবেন আপনি দিবেন আপনি নিচে আচ্ছা এটা দেন কি দিলে কি এটা না তাহলে এটা
নোটবই দিয়ে দাও, আমি নোটবই যাও, নোট করে না এখানে আচ্ছা এই যে থ্যাংক ইউ। বাচ্চারা কি লাইফ কীভাবে তারা গড়ে উঠছে এইগুলো নিয়েই মূলত আমরা আমাদের আমরা যখন খেলা আচ্ছা আপনি কি মনে করেন যে আপনাকে এই পাশে এই ইমরান ভাই এই পাশে আছে, এদিকে আসেন, আপনি উল্টা পাশে গেছেন, এবার চলেন। এই সাইডে কি শুনবেন ভালো লাগে জায়গা রাখে। আর কি স্টল আছে আরো আছে আসসালামু আলাইকুম স্যার, আমি কর্নেল শাহাদাত। আপনার আমি 2 মিনিট সময় লাগবে। চাইনিজ ভাষার নাগরিক করেছি আমি একজন ছাত্র দিয়ে চাইনিজ ভাষা পড়ানো শুরু করেছি এবং এখন আমাদের অনেক বাংলাদেশি টিচাররাও চাইনিজ রেসিডেন্সিয়াল চাইনিজ এসব কিছু তো রাজা এই বইগুলো সব আমার লাগে বাংলাদেশের আমি একজন ছাত্রকে প্রথম বই আমি করেছি, প্রথম সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটিতে টিচার্স অ্যাসোসিয়েশনে আমি হয়েছি। আমার লেফটেন্যান্ট শাহাদাত, আমি স্যার তুমি এদিকে আসো, এদিকে আসো। আমার এই বইটা স্যার আমি বলবো স্যার যেহেতু নিজের বই, পৃথিবীর মধ্যে একটা অনন্য বই, যেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজের বই, কীভাবে বাংলাদেশের চাইনিজ ল্যাঙ্গুয়েজটা প্রকাশ পেয়েছে সেই ছবি সহ টিউটোরিয়ালগুলো আছে। এই বইয়ের সব কিছু আমি প্রচ্ছদ, আমি প্রকাশক, আমি লেখক, আমি সব গুড বাইটা চাইনিজে বলে দাও। একটা ক্লাব আছে, আপনি দেখবেন বাংলাদেশের চাইনিজ স্পিকারদের ক্লাব, এই হাওয়া অ্যাসোসিয়েশনের মতো উই স্পিক চাইনিজ ক্লাব বাংলাদেশ লিমিটেড, NSI ক্লিয়ার অ্যান্ড RTSC ইনকর্পোরেটেড পাবলিক লিমিটেড। স্যার আমি স্টল বাকি আছে তো, এগুলো যাবো না পরে মাত্র নেই তাদের ছবি
কই গেলেন? Yes, thank you very much, sir. এটা স্যার রাওয়া চেয়ারম্যান স্যারের বই স্যার। সামরিক ইতিহাসের 6 ধাপ। ভাই আপনি আমার সাথে আছেন না, আমরা সবাই ক্যামেরার দিকে লুক দেয়, বড় ক্যামেরা এদিকে আছেন, আপনি পিছনে গেছেন কেন? থ্যাংক ইউ। স্যার একটু ক্যামেরায় স্যার, স্যার এদিকে স্যার। স্যার একটু ক্যামেরায় নেবেন। থ্যাংক ইউ স্যার। জি জি ভালো ছবি ক্যামেরায় তুলেন তুলেন আর ছবি তুলে নাকি ছবি তুলে নাকি কি যন্ত্রণা কথা বলার টাইম আছে সকালে নাস্তা করেন না এই জন্য আপনার মনোযোগ অন্য দিকে চলে যাচ্ছে আমিও তো নাস্তা করি Thank you. হয়ে গেছে হয়ে গেছে আমাদের কি গাওয়ার স্টল আছে রাখা তো ব্যাপার